আসসালামু আলাইকুম। আমি মাহবুব হাসান তাহসিন তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে। আজকে আমরা পড়ব বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা কপোতাক্ষ নদ। এই কবিতাটি বোর্ড পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে, তাই ভালো করে বুঝে রাখা দরকার। আমি চেষ্টা করব সহজ ভাষায় তোমাদের কবিতাটি বোঝাতে। আজকের ক্লাসে আমি কবিতাটিকে লাইনে লাইনে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। চলো অপেক্ষা না করে শুরু করে যাক। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো, যেখান থেকে প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদানি গ্রামে। তিনি পড়াশোনা করেন হিন্দু কলেজে এবং মূলত এই হিন্দু কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। যদিও পরবর্তীতে এই ভুলটি ভাঙে এবং তিনি বাংলা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যগ্রন্থটি প্রকাশের পরপরই মূলত বাংলা কবিতার যে আধুনিকতা সূচনা ঘটে। তাই বাংলা কবিতার ইতিহাসে মেঘনাদ বধ কাব্য খুব গুরুত্বপূর্ণ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভাব্য কাব্য, বীরাঙ্গনা কাব্য, বর্জঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তিনি আরও লিখেছেন নাটক, যেমন কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। দুটো প্রহসন লিখেছেন, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রোগ। তিনি সনেটের প্রবর্তন করেন, যা 14 চরণ বিশিষ্ট। প্রথম 8 চরণে মূল ভাবে প্রবর্তনা এবং শেষ 6 চরণে ভাবে পরিণতি থাকে। আমরা মূল কবিতা প্রবেশ করছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত শব্দের অর্থ সর্বদা বা সবসময়। হে নদ অর্থাৎ কপোতাক্ষ নদকে সম্বোধন করেছি হে নদ বলে। তুমি পড়ো মোর মনে অর্থাৎ কপোতাক্ষ নদ এর কথা সর্বদাই কবির মনে পড়ে। সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে মানে নির্জনে, অর্থাৎ এই নির্জনে বসে সর্বদা কবি কপোতাক্ষ নদের কথা ভাবেন। সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। অর্থাৎ মানুষ রাতে যেমন স্বপ্ন দেখে, সেই স্বপ্নে নানা রকম শব্দ শুনতে পায়, তেমনিও তিনি ফ্রান্সে ভার্সাই নগরে বসে কপোতাক্ষ নদের কলকল শব্দ শুনতে পান। জুড়ায় একানামি ভ্রান্তির ছলনে, অর্থাৎ তার কল্পনা কলকল ধ্বনি দিয়ে তাইনি তার কানকে ভুল বোঝাচ্ছেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহ তৃষ্ণা মৃত্তিকার জলে। অর্থাৎ কবি বহু দেশ ভ্রমণ করেছেন, বহু দেশে নদ নদী তিনি দেখেছেন, কিন্তু এত কিছু দেখার পরেও তার জন্মভূমি সেই নদ এর পানিতেই তার তৃষ্ণা মিটে। কপোতাক্ষ নদী ব্যতীত কোনো বড় নদ নদী তার পিপাসা মিটাতে বা নিবারণ করতে পারেনি। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ তিনি বলেছেন, যে রকম মাতৃদুগ্ধ পান করে একটি শিশু বড় হয়, ঠিক একইভাবে কপোতাক্ষ নদ জন্মভূমি স্তন, যার পানি আসলে মাতৃদুগ্ধ, যা পান করে তিনি বড় হয়েছেন। আর কি হবে দেখা, যত দিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরে দিতে বাড়ি রূপ করো তুমি। অর্থাৎ তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে আর কি তার কখনো জন্মভূমির এই নদের সাথে দেখা হবে, যত দিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের কর দিতে। অর্থাৎ রাজাকে যেরকম প্রজারা কর দেয়, ঠিক একইভাবে কপোতাক্ষ নদ তার পানিকে কর হিসেবে সাগরকে দেয়। এ মিনতি গাবে বঙ্গযোজনের কানে, সখে সখারিতে নাম তার। অর্থাৎ তিনি মিনতি প্রকাশ করছেন কপোতাক্ষ নদের কাছে, যেন বাংলার মানুষজনকে সে যেন কবির কথা বলে। এই প্রবাসে মুজি প্রেমে ভাবে লইছে যে নাম তব বঙ্গসঙ্গীতে। অর্থাৎ দূরে প্রবাসে বসে কবি যে স্বদেশের জন্য হৃদয় কাতর হয়ে আছেন, তা যেন কপোতাক্ষ নদ
বঙ্গবাসীদের কাছে বলেন। যেহেতু কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা, তাই এই কবিতার কয়েক প্রকার অন্তমিল রয়েছে। তোমাদের বইয়ের মধ্যে দুটি অন্তমিল দেওয়া আছে, তোমরা এই দুটো মুখস্থ করে নিবে, কারণ এটা সৃজনশীলের কতে অথবা এমসিকিউতে চলে আসতে পারে। প্রথম 8 চরণ ক খ খ ক, শেষ 6 চরণ ঘ ঙ চ ঘ ঙ চ। আবার প্রথম 8 চরণ ক খ খ গ ক খ খ গ, শেষ 6 চরণ ঘ ঙ ঘ ঙ চ চ। এখানে মিল বিন্যাসটা হলো ক খ ক খ ক খ খ ক গ ঘ ঘ গ ঘ। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, পরে আমি তোমাদের তার উত্তর দিয়ে দেব।